বিশ্বে অনেক আবিষ্কারক ছিলেন, কিন্তু একজন ছিলেন যাকে বিজ্ঞানী নয়, জাদুকর বলা হয়। কারণ তিনি এমন সব প্রযুক্তি তৈরি করেছিলেন যেগুলো আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। তিনি তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, যার সাহায্যে বিনা তারে পুরো পৃথিবীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যেত। শুধু তাই নয়, তিনি একটি আর্থকোয়াক মেশিন তৈরি করেছিলেন, যেটি ছিল একটি ছোট্ট যন্ত্র যার কম্পনে পুরো একটি বিল্ডিং কেঁপে উঠত। এছাড়াও তিনি দাবি করেছিলেন মানুষ যা চিন্তা করে তা ছবি আকারে তার সামনে দেখা যাবে। আর এই ধারণার ভিত্তিতেই তিনি তৈরি করেছিলেন রহস্যময় থট ক্যামেরা। এতেই শেষ নয়, তিনি এমন একটা মেশিন আবিষ্কার করেছিলেন যার সাহায্যে আলো থেকে আলো পাঠানো যেত। কিন্তু তার সকল আবিষ্কারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার ছিল তার নিজের তৈরি কথিত ডেথ রে। এটি এমন একটি অস্ত্র যার সাহায্যে 1 সেকেন্ডে হাজারো বিমান ধ্বংস করা যেত। অনেকেই বলেন তার কিছু গবেষণা চুপি চুপি লুকিয়ে ফেলা হয়েছে, কারণ সেগুলো পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারত। তিনি কি এমন আবিষ্কার করেছিলেন এবং কেন তার মৃত্যুর পর এফবিআই রাতারাতি তার নথিপত্র জব্দ করে? হ্যাঁ, আজ আমরা জানব সেই মানুষটির কথা, যার নাম নিকোলা টেসলা। সময়টা 1943। নিউ ইয়র্কে অবস্থিত হোটেল নিউ ইয়র্কারের 3327 নম্বর রুমে একা বসে আছেন 86 বছর বয়সী বৃদ্ধ নিকোলা টেসলা, যিনি পৃথিবীকে বিদ্যুৎ দিয়েছিলেন। অথচ জীবনের শেষ ভাগে বৃদ্ধ বয়সে সেই বিদ্যুৎ বিল পরিশোধ করার মতো টাকাও তার কাছে ছিল না। শেষ বয়সে এসে নিকোলা টেসলা পুরোপুরি একা হয়ে পড়েন এবং একটি হোটেল কক্ষেই বাকি জীবন কাটিয়ে দেন। সঙ্গ দেওয়ার মতো একটি সাদা কবুতরই ছিল তার একমাত্র সঙ্গী। নিকোলা টেসলার রুমের বাইরে পুরো শহর আলোয় ঝলমল করছে, কিন্তু এই আলো জ্বালানো মানুষটার নিজের ঘরেই বিল বকেয়া। হোটেল ভাড়া, বিদ্যুৎ বিলের বকেয়া যখন বেড়েই চলছিল, তখন হোটেল কর্তৃপক্ষের সাথে নিকোলা টেসলার এই বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। নিয়তির কি নির্মম পরিহাস! এই মানুষটাই কিনা একদিন থমাস আলভা এডিসনের বিরুদ্ধে দাঁড়িয়ে এসি বনাম ডিসি যুদ্ধে ভবিষ্যৎ বদলে দিয়েছিলেন, কিন্তু শেষে এসে সেই ভবিষ্যৎটা যেন তাকে ভুলে গেল। আর এইভাবেই হুট করে এক ভোরের আগেই নীরবে থেমে যায় নিকোলা টেসলার হৃদস্পন্দন। কোনো ক্যামেরা নেই, কোনো শিরোনাম নেই, শুধু 3327 নাম্বার রুমে পড়ে আছে এক নিঃশব্দ মৃতদেহ। নিকোলা টেসলা মারা যান একা, ঋণে জর্জরিত হয়ে। কিন্তু আজও প্রতিটি বাতি, প্রতিটি ফ্যান, প্রতিটি শহরের আলো একটাই কথা বলে, যে মানুষটা আলো বানিয়েছিল সে নিজেই অন্ধকারে হারিয়ে গিয়েছিল। সাল 1856, জুলাই মাসের 10 তারিখ। রাত বাড়ার সাথে সাথে শুরু হয় ভয়াবহ ঝড় বৃষ্টি আর বজ্রপাত। আর সেই সময়টাতেই জন্ম নেয় নিকোলা টেসলা। পরিবেশের এমন ভয়াবহ অবস্থায় টেসলার জন্ম হওয়ায় কুসংস্কারে বিশ্বাস করা ধাত্রী বলেছিল এই বাচ্চাটি হবে অন্ধকারের সন্তান। কিন্তু সদ্য জন্ম নেওয়া নিকোলা টেসলার ফুটফুটে চেহারার দিকে তাকিয়ে তার গর্ভধারিণী মা বলেছিলেন, না, আমার এই সন্তান হবে আলোর সন্তান। এবং প্রকৃত অর্থেই তার সেই সন্তান বড় হয়ে পুরো বিশ্বে আলো ছড়িয়ে দিয়েছিল। নিকোলা টেসলা মূলত ক্রোয়েশিয়ার মিলজান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা মিলুটিন টেসলা ছিলেন চার্চের যাজক এবং মা জুকামেন্ডিক ছিলেন একজন গৃহিণী। টেসলার বাবার ইচ্ছে ছিল টেসলাকেও যাজক হিসেবে তৈরি করা, কিন্তু টেসলা ছিলেন বিপরীতধর্মী। তার ছিল বিজ্ঞানের প্রতি বিপুল আগ্রহ, সবসময় বিজ্ঞান সম্পর্কিত বিষয় নিয়ে চিন্তা করতেন। আর এরই ধারাবাহিকতায় অস্ট্রিয়াতে গ্র্যাচ পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় নিকোলা টেসলা তড়িৎ চৌম্বক ক্ষেত্র ও এসি কারেন্ট চালিত মোটর নিয়ে ভাবতে থাকেন এবং পরের 6টি বছর শুধুমাত্র এই বিষয়টি নিয়েই নিকোলা টেসলা ভাবনায় নিমজ্জিত থাকতেন। পরবর্তীতে 1870 সালে তিনি ইউনিভার্সিটি অফ প্রাগে অধ্যয়ন শুরু করেন। আর এখানে প্রতিদিন নিয়মিত লম্বা সময় ধরে গবেষণা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সাথে তার পড়াশোনারও ব্যাঘাত ঘটতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, এর মধ্যেই নিকোলা টেসলা জুয়ায় আসক্ত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে জুয়ায় সব টাকা হারিয়ে এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় নিকোলা টেসলা মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে 1881 সালে পড়াশোনা অসমাপ্ত রেখেই বুদাপেস্ট চলে আসেন। সেখানে গিয়ে তিনি সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে চাকরি নেন। আর সেখানেই চাকরিরত অবস্থায় তার মাথায় প্রথম আবেশি মোটরের ধারণা আসে। এখান থেকে মূলত তার উদ্ভাবনী যাত্রা শুরু হয়। 1884 সালের জুন মাসে নিকোলা
টেসলা নিউ ইয়র্কে পাড়ি জমান, কারণ তিনি থমাস আলভা এডিসনের সাথে কাজ করার সুযোগ পান। আর এই সুযোগটি তৈরি করে দেন এক প্রকৌশলী যার নাম চার্লস ব্যাচেলর। এই চার্লস ব্যাচেলর ছিলেন থমাস আলভা এডিসনের খুব কাছের একজন সহকর্মী। 1882 থেকে 1883 সালের দিকে নিকোলা টেসলা কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে চাকরি করেছিলেন, যেটি ছিল মূলত থমাস আলভা এডিসনের কোম্পানির একটি ইউরোপিয়ান শাখা। এখানে নিকোলা টেসলার কাজ ছিল মূলত ডিসি মোটর, জেনারেটর ও পাওয়ার সিস্টেম মেরামত করা ও উন্নত করা। ওই সময় ইউরোপ শাখার সেই কোম্পানিতে চার্লস ব্যাচেলর মূলত থমাস আলভা এডিসনের বিভিন্ন প্রজেক্ট দেখাশোনা বা তদারকি করার দায়িত্বে ছিলেন। এক কথায় চার্লস ব্যাচেলর ছিলেন থমাস আলভা এডিসনের রাইট হ্যান্ড ম্যান। স্ট্রাসবুর্গে থাকাকালীন সময়ে এক বিরাট ইলেকট্রিক্যাল সমস্যা দেখা দেয়, কিন্তু নিকোলা টেসলা এমনভাবে মোটর ও সিস্টেম ঠিক করে দেন যা দেখে উপস্থিত সকলে অবাক হয়ে যান। শুধুমাত্র ঠিকই করেননি, বরং ডিজাইনও আরো উন্নত করে ফেলেন। উপস্থিত চার্লস ব্যাচেলর নিকোলা টেসলার এই অসামান্য প্রতিভা ও দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যান। তখন তিনি বুঝতে পারেন এই লোক কোনো সাধারণ ইঞ্জিনিয়ার নয়, তাকে দিয়ে আরো বড় কিছু করানো যেতে পারে। আর তাই তিনি নিকোলা টেসলাকে আমেরিকা গিয়ে থমাস আলভা এডিসনের সাথে কাজ করার পরামর্শ দেন এবং এডিসনের কাছে দেওয়ার জন্য নিকোলা টেসলাকে একটি সুপারিশপত্র লিখে দেন। আর সেই সুপারিশপত্রে লেখা ছিল, প্রিয় এডিসন, আমি দুজন মহান ব্যক্তিকে চিনি, একজন আপনি আর একজন এই তরুণ। নিকোলা টেসলা যখন নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমান তখন তার পকেটে ছিল মাত্র 4 সেন্ট আর সেই সুপারিশপত্র। চার্লস ব্যাচেলরের এই সুপারিশপত্রটি নিকোলা টেসলার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। টেসলা যেই সময়টিতে এডিসনের কোম্পানিতে যোগ দিয়েছিল সেই সময়টা থমাস আলভা এডিসন ডিসি কারেন্টের ব্যবসা করে রীতিমতো একজন সফল ব্যবসায়ী। বলে রাখা ভালো, থমাস আলভা এডিসন ছিলেন একজন সফল উদ্ভাবক ও ব্যবসায়ী। তিনি প্রথম ডিসি কারেন্ট আবিষ্কার করেছিলেন, কিন্তু এই ডিসি কারেন্টের ছিল অনেক বেশি সীমাবদ্ধতা। যেমন ডিসি কারেন্টে ভোল্টেজ সহজে বাড়ানো বা কমানো যেত না, ফলে হাই কারেন্টের দরকার হতো। আর হাই কারেন্ট মানেই হলো হিট লস বেশি, আর তাই বিদ্যুতের বড় একটা অংশ পথেই নষ্ট হয়ে যেত, যার ফলে এই ডিসি কারেন্ট অধিক দূরত্বে পাঠানো যেত না। তাছাড়া ডিসি কারেন্টে ভোল্টেজ পরিবর্তন করা খুব কঠিন ছিল, ফলে শহরের বাইরে বা গ্রামে বিদ্যুৎ পৌঁছানো ছিল প্রায় অসম্ভব ব্যাপার। আবার ডিসি কারেন্ট ব্যবস্থায় প্রতি 1 থেকে 2 কিলোমিটার পর পর পাওয়ার স্টেশন বসাতে হতো। এতে খরচের পরিমাণ বৃদ্ধি পেত, জায়গা লাগতো বেশি এবং রক্ষণাবেক্ষণ করাও অনেক কঠিন হয়ে যেত। মোট কথা, ডিসি কারেন্ট শুধুমাত্র ছোট এলাকা এবং কম লোড সম্পন্ন জায়গায় ভালো কাজ করত, কিন্তু বড় শহর, ইন্ডাস্ট্রি কিংবা দূরবর্তী এলাকায় ডিসি ছিল একটি অযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা। আর এসব ত্রুটি দূর করার জন্যই নিকোলা টেসলা আবিষ্কার করেন এসি কারেন্ট ব্যবস্থা, যা থমাস আলভা এডিসনের ডিসি কারেন্ট ব্যবস্থার সকল সীমাবদ্ধতা দূর করতে সক্ষম। আর ঠিক এখান থেকেই থমাস আলভা এডিসনের সাথে নিকোলা টেসলার ঝামেলা সৃষ্টি হয়, কারণ এডিসন চাইছিলেন না ডিসি কারেন্টের ঊর্ধ্বে গিয়ে এসি কারেন্ট স্বীকৃতি পাক। আর এ কারণেই থমাস আলভা এডিসন এসি কারেন্টের বিরোধিতা করতে থাকেন। পরবর্তীতে নিকোলা টেসলা চাকরি ছেড়ে দিয়ে থমাস আলভা এডিসনের কোম্পানি থেকে বের হয়ে যান। যদিও চাকরি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তার এসি কারেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ইনভেস্ট করার মতো লোকের অভাব হয়নি। জর্জ ওয়েস্টিংহাউস এডিসনের অফিসের কাছাকাছি দূরত্বে নিকোলা টেসলার জন্য একটি ল্যাবের ব্যবস্থা করে দেয়। সেখানে টেসলা তার এসি কারেন্টের কাজ চালিয়ে যেতে থাকে। আর এখান থেকে শুরু হয় ওয়ার অফ কারেন্টস, অর্থাৎ ডিসি কারেন্ট ভার্সেস এসি কারেন্টের যুদ্ধ। মূলত থমাস আলভা এডিসন বুঝে গিয়েছিল এসি কারেন্ট জিতলে তার ব্যবসা শেষ, তাই তিনি শুরু করলেন ভয় দেখানোর রাজনীতি। প্রথমে কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীকে এসি কারেন্ট দিয়ে মেরে প্রমাণ করতে চেয়েছিলেন এসি কারেন্ট খুব বিপজ্জনক, মানুষ যেন এসি কারেন্ট ব্যবহার না করে। শুধু তাই নয়, এসি কারেন্ট ব্যবহার করে ইলেকট্রিক চেয়ার বানিয়েছিলেন যেন মানুষের মাথায় ঢোকানো যায় এসি মানেই মৃত্যু। কিন্তু নিকোলা টেসলা তার সকল পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং প্রমাণ করতে সক্ষম হন ডিসি কারেন্টের চেয়ে এসি কারেন্ট উত্তম। এবং সর্বশেষ নায়াগ্রা ফলস থেকে নিউ ইয়র্ক শহরে যখন এসি কারেন্টের মাধ্যমে সফলভাবে বিদ্যুৎ পাঠানো হয়, যার দূরত্ব 40 কিলোমিটারেরও বেশি, সেখানেই মূলত ডিসি কারেন্ট পুরোপুরিভাবে হেরে যায়। পরবর্তীতে ধীরে ধীরে পৃথিবীর সব স্থানে বিদ্যুৎ পৌঁছাতে থাকে, কিন্তু এই বিদ্যুৎ পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা টাকার প্রয়োজন হয়, যা একমাত্র ধনী ছাড়া গরিবদের জন্য সম্ভব হতো না। এই ব্যাপারটি নিকোলা টেসলাকে অনেক ভাবাতো। টেসলা বিশ্বাস করতেন বিদ্যুৎ কোনো কোম্পানির সম্পত্তি না, এটা প্রকৃতির শক্তি।
আর প্রকৃতির শক্তি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। টেসলা লক্ষ্য করলেন পৃথিবী নিজেই একটি বিশাল পরিবাহী। তিনি ভাবলেন, যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে শক্তি পাঠানো যায় তাহলে বিদ্যুৎ তার ছাড়াই পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব। আর তাই এই ধারণা যাচাই করার জন্য নিকোলা টেসলা তৈরি করেন টেসলা কয়েল নামক একটি যন্ত্র। এর সাহায্যে তিনি দেখান বাতি কোনো প্রকার তার ছাড়াই জ্বলে উঠছে। আর এরই ধারাবাহিকতায় 1901 সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিকোলা টেসলা শুরু করেন তার সবচেয়ে বড় প্রজেক্ট এবং ইনভেস্টরের সহায়তায় তৈরি করেন একটি বিশাল টাওয়ার, যার নাম ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। এই টাওয়ারের নিচে ছিল মাটির গভীরে প্রবেশ করা ধাতব রড এবং উপরে ছিল বিশাল কয়েল আর ট্রান্সমিটার। এক্ষেত্রে নিকোলা টেসলার পরিকল্পনা ছিল একদম পরিষ্কার। তিনি মূলত বিদ্যুৎ পাঠাবেন মাটির ভেতর দিয়ে এবং বাতাসের মাধ্যমে। এক্ষেত্রে লাগবে না কোনো তার, লাগবে না কোনো বিদ্যুৎ বিল। আর এই প্রজেক্টের জন্য নিকোলা টেসলা অর্থ সহযোগিতা পান বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগকারী জেপি মর্গানের কাছ থেকে। কিন্তু মর্গান ভেবেছিলেন এটা হয়তো শুধুমাত্র ওয়্যারলেস কমিউনিকেশন, মানে রেডিও। কিন্তু পরবর্তীতে মর্গান বুঝতে পারলেন নিকোলা টেসলা শুধুমাত্র বার্তা পাঠাতে চান না, তিনি সম্পূর্ণ বিদ্যুৎই ফ্রি করে দিতে চাচ্ছেন। তখন মর্গান নিকোলা টেসলাকে একটি প্রশ্ন করেন এবং তা হলো, এই বিদ্যুতের মিটার কোথায় বসবে? তখন টেসলা খুব সহজ ভাষায় উত্তর দিয়েছিলেন, কোনো মিটার লাগবে না, এটা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ ফ্রি। আর ঠিক এখানেই সবকিছু শেষ হয়ে যায়, কারণ মর্গান ছিলেন একজন ব্যবসায়ী। যদি বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হয় তাহলে তার ব্যবসা মুখ থুবড়ে পড়বে। আর এ কারণেই মর্গান নিকোলা টেসলার প্রজেক্টে অর্থের যোগান দেওয়া বন্ধ করে দেয়। শুধুমাত্র মর্গান নয়, অন্যান্য ইনভেস্টররাও তার প্রজেক্টে ইনভেস্ট করা বন্ধ করে দেয়। আর সেই মুহূর্ত থেকেই নিকোলা টেসলা কার্যত একা হয়ে যান, কারণ টেসলার কোনো স্থায়ী আয় ছিল না। ফলে নতুন বড় প্রজেক্ট শুরু করার মতো অর্থ তার কাছে ছিল না। আর এই কারণে ধীরে ধীরে নিকোলা টেসলা প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং শেষমেশ তাকে ওয়ার্ডেন ক্লিফের জমি ও যন্ত্রপাতি বন্ধক রাখতে হয় এই ঋণের জন্য। কিন্তু নিকোলা টেসলা তখনও বিশ্বাস করতেন, যদি আরেকটু সময় পাওয়া যায় তাহলে এই কাজ অবশ্যই সফল হবে। কিন্তু সময় আর টাকা দুটোই তার বিপক্ষে ছিল। পরবর্তীতে তিনি আর ঘুরে দাঁড়াতে পারেননি। ভাড়া পরিশোধ করতে অক্ষম হওয়ায় তার শখের ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ভেঙে ফেলা হয়। কোনো ঘোষণা ছিল না, কোনো বিদায় ছিল না, একটি অসমাপ্ত স্বপ্ন নীরবে মাটিতে মিশে যায়। আর এই টাওয়ার ভেঙে ফেলার সঙ্গে সঙ্গেই নিকোলা টেসলার জীবনের ঝাঁকজমকপূর্ণ অধ্যায়টি শেষ হয়ে যায়। কারণ ওয়ার্ডেন ক্লিফ ধ্বংসের পর নিকোলা টেসলা আর কখনো এত বড় কোনো প্রকল্প শুরু করতে পারেননি। কারণটা ছিল একদম পরিষ্কার, এত বড় বিপর্যয়ের পর তার কাছে কোনো অবশিষ্ট অর্থ ছিল না, কোনো ইনভেস্টরও ছিল না, কারণ কোনো ইনভেস্টর তাকে আগের মতো বিশ্বাস করছিল না। ফলে তার পরবর্তী সকল কাজ কাগজ আর চিন্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এভাবেই নিকোলা টেসলা ধীরে ধীরে পাবলিক লাইফ থেকে হারিয়ে যেতে থাকেন। তার একটাই অপরাধ ছিল, তিনি পৃথিবীর কথা ভেবেছিলেন, পৃথিবীর মানুষের কথা ভেবেছিলেন, গরিব অসহায় হতদরিদ্রদের কথা ভেবে বিদ্যুৎকে সবার জন্য ফ্রি করতে চেয়েছিলেন। আর এই চাওয়াটাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। স্বার্থের কথা ভাবেননি বলেই সবকিছু হারাতে হয়েছিল তাকে। শেষ জীবনে তিনি ভীষণ রকম একা হয়ে পড়েন। সবচেয়ে বড় বিষয় হলো, এই আবিষ্কারের নেশায় পড়ে তিনি কখনো বিয়ে করেননি। নিকোলা টেসলা মনে করতেন ভালোবাসা, সংসার, সম্পর্ক মানুষের মনোযোগ ঘুরিয়ে দেয়। আর তিনি চেয়েছিলেন নিজের সমস্ত মনোযোগ এক জায়গায় রাখতে। তিনি বিশ্বাস করতেন একজন আবিষ্কারকের সবচেয়ে বড় সম্পদ হলো তার ফোকাস, আর বিয়ে সেই ফোকাসটা নষ্ট করতে পারে। এ কারণেই তিনি বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কেও জড়াননি। নিকোলা টেসলা কোনো রাজা ছিলেন না। জীবিত অবস্থায় তিনি তার প্রাপ্য সম্মানটুকুও পাননি। তার কাছে ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো ক্ষমতা। কিন্তু আজ যে আলোতে শহর জ্বলে, যে বিদ্যুতে ঘর বাঁচে, যে তরঙ্গে কথা পৌঁছায় দেশ থেকে দেশান্তরে, তার ভিতরেই নিকোলা টেসলা স্মরণীয় হয়ে আছেন। তিনি যে ভবিষ্যতের স্বপ্ন লালন করেছিলেন সে ভবিষ্যৎ তাকে বুঝতে পারেনি। তিনি মানুষের বিরুদ্ধে লড়াই করেননি, লড়াই করেছিলেন সময়ের বিরুদ্ধে, যে সময় তার আবিষ্কারকে বুঝতে পারেনি। কিন্তু বহু শতাব্দী পর সময় কিন্তু তার আবিষ্কারকে ঠিকই বুঝতে পেরেছে। নিকোলা টেসলা মারা গিয়েছিলেন একা, কিন্তু তিনি রেখে গিয়েছেন এমন এক পৃথিবী যেটা তার চিন্তা ছাড়া কল্পনাই করা যায় না। কখনো কখনো সবচেয়ে মহৎ মানুষরা নিজেদের সময়কার মানুষদের জন্য নয়, বরং তারা পরের শতাব্দীর মানুষদের জন্য জন্মান।
আর নিকোলা টেসলা হলো সেই মহৎ মানুষটাই।